আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ জানাচ্ছি ফারহান এডুকেয়ারে। আজকের এই ক্লাসটি হচ্ছে তোমাদের ক্লাস 9 এর সেকেন্ড চ্যাপ্টার গতি বা মোশন সম্পর্কিত। তো গত ফার্স্ট ক্লাসে আমরা এই চ্যাপ্টারকে আলোচনার সুবিধার্থে 5 ভাগে ভাগ করে নিয়েছিলাম, এবং সেকেন্ড ক্লাসে আমরা টপিক 1 এর যে তোমার স্থিতি ও গতি রয়েছে সেই টপিক সম্পর্কিত ক্লাস নিয়েছিলাম। আজকে ক্লাস নাম্বার হচ্ছে 2.1, এবং আজকে আমরা দেখব যে হচ্ছে তোমাদের যখন ধরনের গতি আছে সেই গতি সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো আলোচনার আগে আমরা বলে নিই যে তোমরা যখন এই প্লেলিস্টে আসবা তখন প্লেলিস্টে আসার পর তোমরা আগে একটা নোট খাতা নিয়ে নিবা এবং প্রত্যেকটা ক্লাস 1 বাই 1 সিরিয়ালি করতে থাকবা। তাছাড়া যদি তোমরা ক্লাসটা মাঝখান থেকে শুরু করো বা মাঝখানের কোনো ভিডিও প্লে করো, 2.4 বা 3.1 এই ভিডিওগুলো প্লে করো, তাহলে তোমাদের জন্য বোঝা কঠিন হয়ে যাবে। তো এই কারণে তোমরা প্রথম থেকে ক্লাসগুলো দেখা শুরু করবা, এবং ক্লাস শেষ পর্যন্ত দেখলে এই অধ্যায়টা তোমাদের কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। তো চলো আমরা আমাদের টপিকে চলে যাই। তো দেখো, তোমাদের বইয়ে গতির আলোচনা করার পর যে 5টি গতি সম্পর্কিত আলোচনা করা আছে তার মধ্যে হচ্ছে প্রথম গতিটা হচ্ছে সরলরৈখিক গতি। সরলরৈখিক গতিটা আসলে কাকে বলে? তো এই সংজ্ঞাগুলো আসলে তোমাদের বই থেকেই করার চেষ্টা করবো, আমিও তোমাদের বই থেকে এখানে লিখছি। কারণ তোমাদের যেহেতু একটা বোর্ড বই আছে এবং এইটা তোমাদের বোর্ড কোশ্চেনের যখন অ্যান্সার করবে সেটা ফলো করা হবে। তো দেখো সংজ্ঞাটা কি লেখা আছে। কোনো কিছু যদি সরলরেখার ওপর চলাচল করে তাহলে তার গতিকে সরলরৈখিক গতি বলে। এটা একটা খুবই সাধারণ একটা সংজ্ঞা। যে কোনো একটা, ধরো একটা পিঁপড়া, এটা হচ্ছে একটা পিঁপড়া, এটা হচ্ছে একটা সরলরৈখিক রাস্তা। তারা এই লাইন বেয়ে হচ্ছে প্রত্যেকজন এইভাবে তারা লাইন ধরে চলাচল করবে, ঠিক আছে? তো এইভাবে যখন তারা চলাচল করবে, তো যদি একটা লাইনের উপর দিয়ে চলাচল করে তাহলে তার গতিকে কি বলে? সরলরৈখিক গতি। তো এটা একটা খুবই সংজ্ঞা দেখলে তোমরা বুঝতে পারবা, যদি কোনো কিছু একটা সরল রেখার উপর দিয়ে চলাচল করে তাহলে তার গতিকে সরলরৈখিক গতি বলে। তো এর পরবর্তীতে দেখো আরেকটা গতি রয়েছে, ঘূর্ণন গতি। এই গতিটা ইম্পর্টেন্ট এবং এটা তোমাদের অনেকে পরীক্ষা আসে। কোনো একটি বস্তু যদি একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্বে বৃত্তাকার পথে ঘুরতে থাকে তাহলে তার গতিকে ঘূর্ণন গতি বলে। এই গতির সাথে আমরা সকলেই পরিচিত, কিন্তু হয়তো সংজ্ঞাটা লিখিত আকারে দেখার কারণে তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। চলো আমরা একটু বোঝার চেষ্টা করি। যে একটি নির্দিষ্ট বস্তু একটি নির্দিষ্ট বিন্দু হতে, আচ্ছা একটা বিন্দু আঁকলাম, সমদূরত্বে বৃত্তাকার পথে ঘুরতে থাকবে। সমদূরত্ব এবং বৃত্তাকার পথে ঘুরতে থাকবে। তো আমারটা একটু সমদূরত্ব হইল না, অনেকটা এরকম। একটা বিন্দু থেকে, ধরো এখানে আমার একটা পিপ রাখলাম, ঠিক আছে? তো এ কি করলো, যে হচ্ছে এই বিন্দু থেকে তার যাত্রা শুরু করলো এবং এই বৃত্তাকার রেখা বরাবর সে গিয়ে আবার এই বিন্দুতে পৌঁছালো। তাহলে কি হলো দেখো, একটি নির্দিষ্ট বিন্দু থেকে, এই হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু, এই নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্বে বৃত্তাকার পথে, দেখো এই এখান থেকে তার দূরত্ব যতটুকু, একইভাবে এই পয়েন্ট থেকে এই বিন্দুর দূরত্ব কিন্তু সেম। তার মানে কি? সমান দূরত্ব, মানে এমন একটা বৃত্তাকার পথ যে বৃত্তের একেবারে পুরোপুরি আমাদের হচ্ছে, আমরা যে কম্পাসের মাধ্যমে সার্কেল আঁকি সেই সার্কেলের মতোই সমদূরত্বে বৃত্তাকার পথে ঘুরতে থাকে, তাহলে হচ্ছে তার গতিকে ঘূর্ণন গতি বলে। তার মানে এই পিঁপড়াটা যদি এই বিন্দু থেকে সমান দূরত্বে তার চারিপাশে এইভাবেই ঘুরতে থাকে তাহলে এই পিঁপড়ার গতিকে আমরা কি বলবো? ঘূর্ণন গতি। তো এই উদাহরণ হিসাবে আমরা কি নিতে পারি? উদাহরণ হিসাবে আমরা লিখতে পারি বৈদ্যুতিক পাখা। বৈদ্যুতিক পাখা। বৈদ্যুতিক পাখায় কি হয়? এই হচ্ছে একটা বৈদ্যুতিক, তোমার হচ্ছে মাঝখানে মোটরটা, তারপরে হচ্ছে এই 3টা পাখা থাকে, ঠিক আছে? তো এই দেখো, পাখার এই যে বিন্দুটা, এই বিন্দুটাকে কিন্তু এই বৈদ্যুতিক যে মোটর, এই মোটরের মাঝখানের বিন্দু থেকে সবসময় সমান দূরত্বে মেনটেন করে এটা ঘুরতে থাকে। তাহলে এই বৈদ্যুতিক পাখার এই ঘূর্ণনটাকে আমরা কি বলবো? সেটা হচ্ছে ঘূর্ণন গতি। তো এর পরবর্তীতে আমরা আহ চলন গতি সম্পর্কে জানবো। তো এই সরলরৈখিক গতি এটা হচ্ছে লিনিয়ার মোশন। লিনিয়ার মোশন। আর ঘূর্ণন গতিকে বলা হচ্ছে সার্কুলার মোশন। সার্কুলার মোশন, ঠিক আছে? ইংলিশটা আমরা একটু দেখে রাখলে হবে, তোমাদের জন্য সুবিধা হবে।
তো দেখো এটা হচ্ছে তোমাদের 3 নাম্বার গতি। 3 নাম্বার গতিতে হচ্ছে চলন গতি। চলন গতিতে কি বলা আছে, যে কোনো কিছু যদি এমন ভাবে চলতে থাকে যেন বস্তুটির সকল কণা একই সময়ে একই দিকে যেতে থাকে, তাহলে সেটা হচ্ছে চলন গতি। তো আশা তোমরা আসলে হয়তো এই সংজ্ঞাটা পড়ে কিছু বুঝতেছো না। তো চলো আমরা একটু বোঝার চেষ্টা করি, ভেঙে ভেঙে পড়ি। তো কোনো কিছু যদি এমন ভাবে চলতে থাকে, আচ্ছা, যেন বস্তুটির সকল কণা একই সময় একই দিকে যেতে থাকে। তো চলো আমরা একটা গাড়ি আঁকি। তো এটা হচ্ছে একটা গাড়ি। তো এটা হচ্ছে একটা গাড়ি। এই গাড়িটি এমন ভাবে চলতে থাকবে যেন এই গাড়িটির সকল কণা, ধরো এই গাড়িটি অসংখ্য কণা দ্বারা তৈরি। তো আমরা ধরলাম এই গাড়ির এই জায়গায় একটা কণা, এই জায়গায় একটা কণা, আমরা এই দুইটা কণাকে কনসিডার করব। তো কি হবে, যেন বস্তুটির সকল কণা একই সময়ে একই দিকে যেতে থাকে। ধরো এই গাড়িটা যদি সামনের দিকে এইভাবে আগাতে থাকে, তাহলে এই কণাটাও কি সামনের দিকে এইভাবে আগাবে না? এবং একই সময়ে দেখো এই কণাটাও সামনের দিকে এইভাবে আগাবে। তাহলে সকল কণা একই সময়ে একই দিকে যেতে থাকে। তার মানে যদি আমরা ধরি হচ্ছে, ধরো টি সময়ে এই গাড়িটির এ কণাটি আর হচ্ছে বি কণা একই সময় টি সময়ের মধ্যে, এটা হচ্ছে এই দিকে যাইতেছে, ধরলাম এটা হচ্ছে উত্তর দিক, ঠিক আছে। তো দেখো একই সময় একই দিকে, টি সময়ে এ কণাটিও যেদিকে যাইতেছে, বি কণাটিও একই দিকে যাইতেছে, তাহলে এই গাড়ির গতি হবে চলন গতি। চলন গতি। কিন্তু যদি এমন ঘটনা ঘটতো যে এই গাড়িটি, এটা আসলে একটু বোঝানো চিত্রায়িত করা মুশকিল, তারপর আমি চেষ্টা করতেছি। ঠিক আছে। তো দেখো এইটা ধরো এমন একটা রাস্তা যেটা এই দিক বরাবর চলে গেছে, এই দিক বরাবর হচ্ছে আর একটা রাস্তা। তো এই গাড়িটি এই দিকে যাইতেছে, ঠিক আছে। তো এইখানে একইভাবে এ কণা, এটা হচ্ছে তোমার বি কণা, এটা হচ্ছে এ কণা। তো এই দুইটা কণা দেখো, এই কণাটা কোন দিকে যাইতেছে, যেহেতু সামনের দিকে আছে, এটা এই বরাবর যাচ্ছে। কিন্তু এই কণাটা কি এই বরাবর যাচ্ছে? এই কণাটা যদি আমরা চিন্তা করি, তাহলে তাহলে কিন্তু লম্বা করে টানলে দেখা যাচ্ছে যে এইভাবে আগাচ্ছে। দেখো এইটা কিন্তু একটু ক্রস হয়ে গেছে, কিন্তু এই লাইনটা কিন্তু ততটা ক্রস হয় নাই, তাই না? তাহলে কি হচ্ছে, এই বস্তুটি সকল কণা একই সময়ে একই দিকে যাইতেছে না। যদি লাস্টের কণাটা ধরি, লাস্টের এই কণাটা যতটা তোমার এই রাস্তার এই ডিরেকশন থেকে যতটা এই ডিরেকশনে সরছে, এই কণাটা বি কণাটা কিন্তু ততটা ওই দিকে সরে নাই। এটা আরো ভালো বোঝা যায় তোমার ট্রেনের বগির ক্ষেত্রে। তো ট্রেনে ধরো এইটা হচ্ছে অনেকগুলা বগি থাকে, এইটা একটা, এইটা একটা, এইটা একটা। তো ট্রেন যখন সোজা যায়, তো তখন তোমার প্রত্যেকটা বগি এইভাবে সোজা যাইতে থাকে। কিন্তু ট্রেন যখন কোনো কারণে একটু লাইন ক্রস করে, তাহলে দেখো এই বগিটা কিন্তু সোজা যাচ্ছে, কিন্তু এই বগিটা একটু ঘুরে গেছে, ঠিক আছে। তো এর মাধ্যমে উদাহরণটা একটু ভালো বোঝা যায়, যে যখন ট্রেনের বগিগুলা আহ চলাচল করে, তখন এই বগিটা সোজা গেলেও এই বগিটা একটু ক্রস হয়ে গেছে। তো এটাই আসলে চলন গতি আর অচলন গতির মধ্যে পার্থক্য। তো চলন গতি সেইটা যেটার মধ্যে কোনো একটা বস্তু এমন ভাবে চলতে থাকবে যেন তার প্রত্যেকটি কণা একই সময় একই দিকে যায়, ঠিক আছে, তাহলে তার গতিকে কি বলা হবে, চলন গতি। তো দেখো এটা হচ্ছে তোমাদের 4 নাম্বার গতি, সেটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। তো দেখো সংজ্ঞাটাতে কি বলা আছে, যদি কোনো বস্তু একটি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দুকে আহ একই দিক থেকে অতিক্রম করে, তাহলে তার গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। তো হয়তো সংজ্ঞাটা তোমরা বোঝোনি, আসো আমরা একটু বোঝার চেষ্টা করি। তো চলো আমরা হচ্ছে আমার একটা বৈদ্যুতিক পাখার কথা চিন্তা করি। এটা হচ্ছে তোমার বৈদ্যুতিক পাখা। তো এই বৈদ্যুতিক পাখার এই পাখাটাকে আমরা একটু স্পেশাল করলাম। এই পাখাটার নাম দিলাম হচ্ছে এ, এবং ধরলাম এইটা হচ্ছে একটা বিন্দু। এখানে হচ্ছে তুমি দাঁড়ায় আছো, এবং তুমি হচ্ছে
ধরো তুমি এখানে হচ্ছে দাঁড়ায় আছো এবং এটা হচ্ছে তোমার বিন্দু। তো তুমি তুমি এইভাবে দেখতেছো, পাখাটার নাম দিলাম এ, আর এটা হচ্ছে একটা বিন্দু, এটা হচ্ছে বি। তো এই পাখাটা কি করে, এই পাখাটা হচ্ছে এইভাবে হচ্ছে এই এই পাখাটা এই বিন্দুটাকে এইভাবে অতিক্রম করে, এইভাবে ফ্যানটি ঘুরতেছে। তো কি হয় যে এইটা যখন এই পাখাটা যখন বি বিন্দুটাকে অতিক্রম করলো, তারপর আবার ধরো 5 সেকেন্ড পর, ঠিক 5 সেকেন্ড পর আবার এই পাখাটি এই পজিশনে আসলো এবং বি বিন্দুকে অতিক্রম করলো। এভাবে ফ্যানের পাখা যতবার ঘুরে ততবার এই বি বিন্দুকে 5 সেকেন্ড পর পর অতিক্রম করতে থাকে। তাহলে এই গতিকেই বলা হয় পর্যাবৃত্ত গতি। ধরো আসল সংজ্ঞার সাথে আমরা মিলাই, কোন একটি গতিশীল বস্তু, যদি গতিশীল বস্তু হচ্ছে এখানে ফ্যান, একটা নির্দিষ্ট বিন্দুতে নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দু, সেটা হচ্ছে বি, একটা নির্দিষ্ট বিন্দু আমরা কি ধরছি, একটা নির্দিষ্ট বিন্দু ধরো আমরা হচ্ছে বি ধরলাম, একটি নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর, নির্দিষ্ট সময় সেটা হচ্ছে আমরা ধরছি 5 সেকেন্ড, ধরো নির্দিষ্ট সময় এই জায়গাটা আমরা ধরছি 5 সেকেন্ড পরপর একটি নির্দিষ্ট দিকে, এই যে এই দিকে, এই দিক থেকে আসে এবং এই দিক দিয়ে তাকে অতিক্রম করে, একটি নির্দিষ্ট দিকে দিয়ে অতিক্রম করে, তাহলে সেই গতিকে আমরা বলবো পর্যাবৃত্ত গতি। তাহলে এখানে এই গতিটাকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি দেখো। কয়টা কিওয়ার্ড লাগবে আমাদের, হচ্ছে এখানে একটা কিওয়ার্ড, দুইটা কিওয়ার্ড, তারপরে একই দিক থেকে, এটা হচ্ছে তোমার 2 নাম্বার কিওয়ার্ড, এটা হচ্ছে 1 নাম্বার কিওয়ার্ড, এটা হচ্ছে 2 নাম্বার কিওয়ার্ড, এটা হচ্ছে 3 নাম্বার কিওয়ার্ড। এই তিনটা কিওয়ার্ড যদি তোমার হচ্ছে থাকে, তাহলে এই সংখ্যাটা অ্যাপ্রোপ্রিয়েট। এখন তুমি আশেপাশে আহ, যে কথাগুলো আছে সেই কথাগুলো একটু ঘোরালেও এই তিনটা কিওয়ার্ড যদি থাকে, তোমার এই কিওয়ার্ড দেখে তোমাকে টিচার মার্ক দিয়ে দিবে। তো সংজ্ঞাটা আসলে বুঝাইতে পারছি। তো চলো দেখে আমরা হচ্ছে আরেকবার রিপিট করি, যে একটা গতিশীল বস্তু একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করবে। ঠিক আছে, এই বিন্দুটাকে, এই ফ্যানটি একটি নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে বারবার অতিক্রম করবে, তাহলে তার গতিকে আমরা কি বলবো, পর্যাবৃত্ত গতি। তো উদাহরণ হিসেবে এই ফ্যানের পাখার গতিকে তোমরা উদাহরণ হিসেবে দিতে পারো। যখন তোমার পরীক্ষার খাতায় কোনো একটা সংজ্ঞা লিখতে দিবে, তখনই এই ধরনের সংজ্ঞা লেখার পর একটা হচ্ছে উদাহরণ দিয়ে দিবা। তারপরে আহ 5 নাম্বার গতিটা হচ্ছে সরল স্পন্দন গতি বা সিম্পল হারমোনিক মোশন। এই সংজ্ঞাটা অনেক বেশি আসে, এইটাও তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এইটাও তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই দুইটা সংজ্ঞায় পরীক্ষায় অনেক বেশি বার করে আসে। তো এই 5টা সংজ্ঞার মধ্যে এই দুইটা সংজ্ঞায় হচ্ছে তোমাদের পরীক্ষায় বেশি আসে, আর বাকি 3টা সংজ্ঞাও তোমাদের হচ্ছে মনে রাখতে হবে, কারণ হয়তো কোনো কোনো বার এই দুইটা না আসে, ওইটা চলে আসবে, তখন আর কিছু কথা থাকবে না। তো দেখো সরল স্পন্দন গতি কি বলে, একটি পর্যাবৃত্ত গতি সম্পন্ন বস্তু, তার মানে সরল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতির হচ্ছে একটি বিশেষ উদাহরণ। সেটা কি, যদি পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তু, একটি বস্তু নির্দিষ্ট পর্যায়কালের অর্ধেক সময়ে একটি নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময়ে একই পথের বিপরীত দিকে চলে, তাহলে তার গতিকে স্পন্দন গতি বলে। তো এই গতিটার সাথে তোমরা অনেক বেশি পরিচিত, বিশেষ করে মেয়েরা। তো তোমরা কি এই গতিটার উদাহরণ চিন্তা করতে পারো? একটু কল্পনা করো, দেখো এই মানে একই পথে সে যাবে এবং একটা বিন্দুকে প্রথমে একদিক থেকে অতিক্রম করবে, তারপরে তার বিপরীত দিক থেকে অতিক্রম করবে। হ্যাঁ, তো আশা করি তোমরা অনেকে ধরতে পারছো, সেটা হচ্ছে দোলনার গতি। তো ধরো একজন এখানে হচ্ছে বসে আছে, তো এইটা হচ্ছে তোমার তোমাদের দোলনা, দোলনায় ধরো এখানে একজন হচ্ছে বসে আছে। ঠিক আছে, তো এখানে একজন বসে আছে, সে কি করে, যখন তাকে দোল দেওয়া হয়, সে ধরো এখানে একটা বিন্দু ধরে নিলাম, সেটা হচ্ছে এ বিন্দু, তাকে যখন দোল দেওয়া হয় তখন সে এই দিকে গতি লাভ করে, এবং গতি লাভ করে এই বিন্দুকে কোন দিক থেকে অতিক্রম করছে, এই দিক থেকে অতিক্রম করে এইদিকে গেল, তারপরে পরবর্তীতে কি হয়, সে আবার ওই দিক থেকে ব্যাক করে এই দিকে আসে, তখন এই বিন্দুকে তার বিপরীত দিক থেকে অতিক্রম করে। এইটাই এখানে বলা হচ্ছে যে কোনো পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু যদি তার পর্যায়কালের অর্ধেক সময়, তার মানে যদি আমরা হচ্ছে পুরাটা একটা হচ্ছে পর্যায়কাল ধরি, ধরো এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। পর্যায়কাল কিভাবে কমপ্লিট হয়, প্রথমে ধরো তাকে আমি দোল দিলাম, দোল দেওয়ার জন্য সি বিন্দুতে তাকে নিয়ে আসলাম, তারপরে তাকে ছেড়ে দিলাম, তারপর কি হলো, সে এই বিন্দুকে এই দিক থেকে অতিক্রম করলো, করে সে এখানে গেল, তারপরে আবার বিপরীত দিক থেকে অতিক্রম করে সে আবার সি বিন্দুতে ফিরে আসলো। এইভাবে তার একটা নির্দিষ্ট একটা সার্কেল কমপ্লিট হলো, তারপর আবার সে এখান থেকে এভাবে ব্যাক করবে, আবার সে তোমার বিপরীত দিক থেকে এই বিন্দুকে অতিক্রম করবে। তো এটা যদি ঘটে, তাহলে তার গতিকে কি বলে,
সরল স্পন্দন গতি। তো আমরা দেখো সংজ্ঞাটার সাথে আবার একটু ভাগ ভাগ করে মিলাই। প্রথম হচ্ছে পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো কণা। পর্যাবৃত্ত গতিসম্পন্ন কণা এটা হচ্ছে একটা কিওয়ার্ড। 2 নম্বর হচ্ছে যদি কোনো বস্তু পর্যায়কালের অর্ধেক সময়, পর্যায়কালের অর্ধেক সময় এটা আর একটা কিওয়ার্ড। তো পর্যায়কালের অর্ধেক সময় বলতে কি বোঝায়? তো দেখো যে হচ্ছে যদি আমরা ধরি যে এইটা একটা বৃত্ত বা তোমার ফ্যানের পাখার যে গতি মানে একটা পর্যাবৃত্ত গতি, সেটা হচ্ছে এই বিন্দুকে ছেদ করে এই বিন্দুকে বারবার এই দিক থেকে অতিক্রম করতেছে। অতিক্রম করতে করতে যে এই পুরা অতিক্রম করতে যে সময় লাগতেছে সেটা হচ্ছে পর্যায়কাল। পর্যায়কালকে আমরা বড় হাতের টি দ্বারা প্রকাশ করি। তো এখন এই বিন্দুতে যদি তার মানে তোমার অতিক্রম করতে পুরো ঘুরে আসতে যদি কি সময় লাগে, তাহলে এর অর্ধেক মানে ধরো এই বিন্দুতে এই বি বিন্দুকে সময় করতে তার মানে এদিক থেকে গেল এই বিন্দু থেকে গিয়ে এই বিন্দুতে পৌঁছাইতে তার টি/2 সময় লাগে। তার মানে হচ্ছে এটা হচ্ছে পুরাটা ঘুরে আসতে একটা পর্যায়কাল, সেটা হচ্ছে টি, আর পুরাটার অর্ধেক ঘুরে আসতে তার সময় লাগবে টি/2। তো এইটাই হচ্ছে পর্যায়কালের অর্ধেক সময়। তাহলে কি হলো, কোনো একটা নির্দিষ্ট দিকে, তার মানে পর্যায়কালের যে অর্ধেক সময় সেটা হচ্ছে যে কোনো একটা দিকে। সেটা কি দেখো এই যে এখানে যখন এখান থেকে তার হচ্ছে গতিটা শুরু হইলো, এখান থেকে এই বিন্দুতে যাইতে তার টি/টি সময় লাগলো, আবার বি বিন্দু থেকে সি বিন্দুতে ঘুরে আসতে তার টি/2 সময় লাগবে। তো কি হলো, পর্যায়কালের অর্ধেক সময় একটি নির্দিষ্ট দিকে। তো এটা হচ্ছে আরেকটা কিওয়ার্ড, এটা হচ্ছে কোনো নির্দিষ্ট দিকে। তো ধরো এই ক্ষেত্রে একটা নির্দিষ্ট দিক হচ্ছে এই দিকে, এবং বাকি অর্ধেক সময়ে একই পথের বিপরীত দিকে। বাকি অর্ধেক সময়ে একই পথের বিপরীত দিকে। এইটা দেখো, এদিক প্রথমে এদিক থেকে এদিকে গেল, তারপরে বাকি অর্ধেক সময় টি/টি সময় সে আবার এদিকে ফিরে আসবে। তাহলে একবার দিক হচ্ছে এইদিকে, একবার দিক হচ্ছে এইদিকে। ঠিক আছে, একই পথে বিপরীত দিকে চলে আসবে, তাহলে ওই বস্তুর ওদিকে আমরা কি বলবো, সরল স্পন্দন গতি। তাহলে আমাদের কিওয়ার্ড হচ্ছে একটা, দুইটা, তিনটা, আর এই হচ্ছে একটা, চারটা, যে বাকি বাকি অর্ধেক সময় একই পথের বিপরীত দিকে। তো আশা করি তোমরা হচ্ছে এই সংজ্ঞাটা বুঝতে পারছো যে সরল স্পন্দন গতি এটা হচ্ছে পর্যাবৃত্ত গতির একটি বিশেষ উদাহরণ। সেখানে কি এক্সট্রা জিনিস কি থাকবে, যে পর্যায়কালের অর্ধেক সময় সে একদিকে যাবে, মানে একটা বিন্দুকে একদিক থেকে অতিক্রম করবে, এবং বাকি অর্ধেক সময়ে সে আর একটা দিক থেকে অতিক্রম করবে। যে পর্যাবৃত্ত গতির কনসেপ্টটা কিভাবে আসে, প্রথমে হচ্ছে তোমার এটা মিশাই দিই। প্রথমে হচ্ছে তোমার একটা সার্কেল, এই সার্কেলের এটা হচ্ছে এই বিন্দু, একটা পিঁপড়া বা ফ্যানের পাখা এদিক থেকে অতিক্রম করতেছে। ঠিক আছে, এদিক থেকে এইভাবে অতিক্রম করতে করতে এদিকে যাচ্ছে। অতিক্রম করতে করতে এই যে এই বৃত্তটা আছে না, এই বৃত্তটাকে আমরা আরেকটু চ্যাপ্টা করে দিলাম। তো ধরো এইরকম চ্যাপ্টা করে দিলাম। তো এটা হচ্ছে এই বিন্দু, এইটা হচ্ছে এইটা যদি আমরা বি বিন্দু ধরি, তাহলে এটা হচ্ছে বি বিন্দু। তাহলে এই বিন্দু থেকে অতিক্রম করে এই বিন্দুতে আসতে তোমার টি সময় লাগতেছে এই বিন্দুতে ফিরে আসতে, আর বি বিন্দুকে অতিক্রম করতেছে কত, টি/2 সময় পর পর। ঠিক আছে, একইভাবে এখানে হচ্ছে তোমার এই বিন্দুতে গেল, তারপর হচ্ছে আবার বি বিন্দুকে অতিক্রম করলো টি/টি সময়, আবার এই বিন্দুতে ফিরে আসলো টি সময়। তো এইটাকে আমরা আরেকটু হচ্ছে মানে টানবো, টেনে হচ্ছে আরেকটু চিকন করে দিব। তাহলে দেখো আরেকটু শুরু হয়ে গেল, এটা এই বিন্দু, এটা বি বিন্দু। তারপরে দেখো এইটাকে আমরা এমন ভাবে ইয়ে করলাম, ক্লোজ করে দিলাম যে এটা একটা সরল রেখায় পরিণত হয়ে গেল। এইটা হচ্ছে এ আর বি। তাহলে দেখো প্রথমে এখান থেকে এই বিন্দুতে যাবে, প্রথমে এইদিকে গেল, তারপর হচ্ছে বি বিন্দুতে পৌঁছাইলো টি/টি সময় বি বিন্দুতে পৌঁছাইলো, তারপর আবার এদিকে ফিরে আসলো, আবার এইদিকে ফিরে আসলো, তারপর এই বিন্দুতে পৌঁছাতে তার টি সময় লাগলো। তো এইটা হচ্ছে তোমার সরল স্পন্দন গতিটা আসলে এইভাবে আসে, যে যখন ধরো একটা বৃত্তকে সে এইভাবে অতিক্রম করতে করতে বৃত্তটাকে টানতে 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 যখন আমরা হচ্ছে সরলরেখায় পরিণত করে দেবো, এই দুইটা একসাথে করে দেবো, তখন আসলে সরল স্পন্দন গতির কনসেপ্টটা আসে, যে একই পথে যাবে একই পথে ফিরে আসবে, এই মাত্র বিন্দুটাকে টি/টি সময়ে তোমার অতিক্রম করবে, আর এই বিন্দুতে টি সময় পর পর ফিরে আসবে। তো এটাও দেখো একইভাবে, এটাও কিন্তু একটা তোমার সরলরেখী গতি। ঠিক আছে, মানে সরলরেখাতে পরিণত হয়। পর্যাবৃত্ত গতি তোমার হচ্ছে এখানে বৃত্তাকার, উপবৃত্তাকার, উপবৃত্তাকার, তারপর হচ্ছে বৃত্তাকার বা ত্রিভুজ শেপ,
ত্রিভুজ, এটা সবার জন্যই মানে পর্যাবৃত্ত গতিটা ঠিক থাকে, কিন্তু সরল স্পন্দন গতি অবশ্যই একটা সরলরেখী গতি হইতে হবে। এটা হচ্ছে তোমার অবশ্যই একটা সরলরেখার উপর থাকতে হবে। পর্যাবৃত্ত গতির একটা বিশেষ ফরম্যাট, সেটা হচ্ছে সরলরেখী। যখন এখানে তোমার এটা কিন্তু সরলরেখার ক্ষেত্রে সরল রেখা, সরল রেখা বা সরল রৈখিক, ঠিক আছে। এই বৃত্তটার যে মানে পথটা সেটা সরলরেখা হইতে পারে, বৃত্তাকার হইতে পারে, উপবৃত্তাকার হইতে পারে, ত্রিভুজ হইতে পারে, কিন্তু তোমার সরল স্পন্দন গতির পথটা কি হবে, অবশ্যই একটা সরলরেখী হইতে হবে। এই পথটা অবশ্যই সরল রৈখিক হতে হবে। এইটার কনসেপ্ট অবশ্যই তোমার হচ্ছে এই জিনিস থেকে আসে, যে যখন তোমার পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু পথ চলতে চলতে ওই পথটা আস্তে আস্তে তোমার হচ্ছে, ধরো একটা এটা যদি একটা রাবার কল্পনা করো, তাহলে রাবারটা টানতে 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 যদি তোমার একটা সরলরেখায় পরিণত করো, তাহলে এই মাথাকে টি সময় পর পর সে মানে অতিক্রম করবে, আর এই মাথাকে পর্যাবৃত্ত কালের অর্ধেক সময় অতিক্রম করবে। সুতরাং এর গতিকে তোমার বলা হয় সরল স্পন্দন গতি। তো আশা করি তোমার সরল স্পন্দন গতিটা বুঝতে পারছো। এবার আমরা হচ্ছে তোমাদের টপিক 2 সেটাতে চলে যাবো, সেটা হচ্ছে স্কেলার এবং ভেক্টরে।